আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ইসলামী দলের নেতাকর্মী ভাইয়েরা, বিশেষ করে জামায়াত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ভাইয়েরা যারা আছেন, এই ভাই কি বলতেছে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ভাইয়ের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেন। শোনার পরে ভাই কথাগুলো কি ভুল বললো না ঠিক বললো জানান, ভুল কমেন্টে জানান, ভুল বললে ভুল জানান, সঠিক বললেও সঠিক জানান। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আমরা জরুরি সিদ্ধান্ত নিতে আহ্বান জানাচ্ছি, নইলে এর পরিণতি খারাপ হবে। জামাতকে এর ফল ভোগ করতে হবে এবং জামাত ইসলামী যে এখন ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি করেছে আল্লাহর রহমতে এবং সাধারণ কর্মী সমর্থক নেতৃবৃন্দের ত্যাগের বিনিময়ে, সেখানে ডাক্তার শফিকুর রহমানের এরকম কিছু একঘেয়েমি ঘাটতারা এবং সিন্ডিকেটের কবলে পড়ে ফাঁদে পড়ে কিছু মাথা মোটা সিদ্ধান্তের ফলে সেই তুমুল সম্ভাবনা নস্যাৎ হয়ে যেতে পারে। এখনো ডাক্তার শফিকুর রহমানের কানে পানি যায়নি। এইটা জামাতের একটা দুর্বলতা, যে জামাতে জি হুজুর আছে কিন্তু সমালোচক নেই। আজকে যদি জামাত ইসলামীর মধ্যে, জামাত ইসলামীর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সমালোচকদের একটা শক্তিশালী ব্লক থাকতো, সেই সমালোচকরা যদি আরো বেশি প্রভাবশালী হতো, তাহলে জামাত ইসলামী এই মহা ভুলের মধ্যে মহা ফাঁদে পড়তো না, এবং ফাঁদে পড়লেও মুহূর্তের মধ্যে ফাঁদ থেকে বের হয়ে আসতে পারত। কিন্তু আমিরে জামাতের আশেপাশে যারা আছে বেশিরভাগই চাটুকার, বেশিরভাগই তেলবাজ, বেশিরভাগই সিন্ডিকেটের সদস্য। এখন থাক সিন্ডিকেটের সদস্য, কিন্তু সমালোচকরা শক্তিশালী থাকলে আমিরে জামাত এই ভুল করতেন না বারবার। আপনারা জানেন, একজন চরম বিতর্কিত ব্যক্তি, হাসিনার একজন লেসপেন্সার, হাসিনার একজন পাঁচাটা গোলাম, সে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা। দিবালোকের না স্পষ্ট হয়েছে যে হাসিনার প্রোটোকলে ছিল, যার পিএইচডি সত্য কিনা তার কোনো প্রমাণ নেই, যিনি একজন ভুয়া প্রফেসর। ইন নো ওয়ে, কিছুতেই তিনি প্রফেসর না। একজন আনস্মার্ট লোক, একজন অদক্ষ লোক, সিন্ডিকেটকে ব্যবহার করে, আমিরে জামাতের আশেপাশের লোকজনকে ব্যবহার করে, আমিরে জামাতের সরলতাকে পুঁজি করে তাকে ভুলভাল বুঝিয়ে তার পররাষ্ট্র উপদেষ্টা পদ বাগিয়ে নিয়েছে। তো দর্শক, এবং এদের ব্যাখ্যা কি, যে এই মাহমুদুল হাসান নাকি আবার নাকি ডক্টর, নামের সাথে লাগায় পিএইচডি। আল্লামা সাইদির ভাষায় বলতে হয় পিএইচডি মানে পাড়া ছাগলের দড়ি। ওটা হচ্ছে ওই টাইপের ধর্ষণ মামলা জেল খাটা এক চরিত্রহীন, যাকে দেখলেই বোঝা যায়, আপনি এর দাড়ির স্টাইলে দেখবেন কোনো জামাতের শুভাকাঙ্ক্ষীও ওই রকমের দাড়ি রাখে না। স্রেফ বাটপার। সবকিছু যখন ডিসক্লোজ হয়েছে, সামনে এসেছে, এবং ওই লোক ছবি টবি সব ডিলিট করেছে, কিন্তু সবকিছু সামনে এসেছে, ফাঁস হয়েছে। হ্যাঁ, যখন সমালোচনা এসেছে, আর টাকার বিনিময়ে ভাড়া করে কাউকে রাখলো, যোগ্য কাউকে রাখতে হবে, এরকম আনস্মার্ট অযোগ্য কাউকে রাখবে কেন? এটা নেই যখন তীব্র সমালোচনা, তখন তো কানে পানি করার কথা। এবং আমাদের কাছে যেটা অনেকে বলেছিল যে না না, এটা জামাত এটা তাকে সরিয়ে ফেলছে, তাকে আর সামনে দেখা যাবে না, আনুষ্ঠানিকভাবে তার চাকরি একদম খেয়ে দিতে হয়তো একটু সময় লাগবে, একটা প্রক্রিয়া আছে, কিন্তু দৃশ্যপটে তাকে আর দেখা যাবে না। কিন্তু আমরা কি দেখলাম, যে না, সবাইকে হতাশ করে সেই কথিত পররাষ্ট্র উপদেষ্টা আবারও দৃশ্যপটে। এটা হতাশাজনক। মানে আসলে এই জামাতের এই তুমুল সম্ভাবনা যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, কোনো কারণে যদি জামাতের এই তুমুল জনপ্রিয়তা এবং গণজোয়ার নষ্ট হয়ে যায়, জামাত যদি আবার পিছিয়ে পড়ে, তাহলে বুঝবেন যে আমির জামাতের আশেপাশে লুকিয়ে থাকা এই সিন্ডিকেট এবং ব্যক্তি স্বার্থের জন্য যারা কাজ করে, এই সিন্ডিকেট দায়ী থাকবে। কারণ সহজ হিসাব, জামাত ইসলামী জুলাইয়ের পক্ষের শক্তি, এবং জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবেই জামাত এখন জনপ্রিয়। এত জনপ্রিয়তা জামাতের সাংগঠনিক জনপ্রিয়তা না, জুলাইয়ের পক্ষের শক্তি। সেই জুলাই ঘটেছে হাসিনার বিরুদ্ধে, সেখানে হাসিনার দালাল কিভাবে আমিরে জামাতের উপদেষ্টা হয়, আওয়ামী লীগের লোক কিভাবে আমিরে জামাতের উপদেষ্টা হয়, চরিত্রহীন লোক কিভাবে আমিরে জামাতের উপদেষ্টা হয়, আর সেটা ধরা পড়ার পরও কেন সরানো হয় না তাকে? এটা কেউ সমর্থন করতে আসবে না। যে সমর্থন করতে আসবেন, আপনিও সিন্ডিকেটের সদস্য। অবশ্য অনেক মজার বিষয় আছে, আমাদেরকে অনেকে দেখতে পারে না। যেমন আমাকে দেখেন, আমি যেটা বলি যে আমি সমালোচনা করি, জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী হিসাবে সমালোচনা করি 1%, 99% জামাতের প্রচারণা চালাই। জামাতের কর্মীরা সারা বাংলাদেশে এমন কোনো জামাত ইসলামীর সমর্থক কর্মী নেই যে আমাকে ভালোবাসে না, পছন্দ করে না। সবাই পছন্দ করে, ভালোবাসে এবং চিনে।
সবাই চিনে। আমি ইমপ্রেসড, অভিভূত। কিন্তু কিছু কিছু নেতা দেখতে পারে না, এমনকি আমাদের সাথে চা খাইতেও দ্বিধাবোধ করে। তা আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম যে তারা কারা, কেন ভাই? আমি তো জামাতের দুঃসময়ের প্রচারকারী। এমন একটা সময় ছিল যে জামাতের নিউজ সংগ্রাম ছাড়া কোনো পত্রিকা ছাপে না, এবং ছাপলেও দেখে না। আমার মাধ্যমে লক্ষ লক্ষ লোক দেখতো, এবং জামাত একটা আলোচনায় ছিল। আওয়ামী লীগ বিএনপির মধ্যে এটা নিয়ে আলোচনা হতো। জামাতের ইন্টারনাল প্রোগ্রামও এটা নিয়ে পজিটিভ আলোচনা হয়েছে যে না, আমাদের একজন লোক আছে যার কারণে আমরা আলোচনায় থাকি, আমাদের সবকিছু প্রচার করে এবং মানুষ দেখে। জামাতের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, এর রিচ নাই, ইউটিউবের সাবস্ক্রাইবার অল্প কিছু, আর কেউ দেখে না। কিন্তু সুলাইমান অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের নিউজগুলো আমিরে জামাত কোথাও ত্রাণ দিতে গেলে বা যা যাক, লক্ষ লক্ষ মানুষ দেখত, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন মানুষ দেখত। তারপরও কিছু নেতা দেখতে পারে না কি জন্য। আর সমালোচনা করি বা ক্রিটিক করি খুব কম। আর হ্যাঁ, সেটা আমার ভুল হতে পারে, তাদেরও ভুল হতে পারে। এটা তো স্বাভাবিক, কেউ তো আর ভুলের ঊর্ধ্বে না। আমিরে জামাতও ভুল করেন, তা আমারও ভুল হতে পারে, দ্বিমত থাকতে পারে। কিন্তু আমরা একসাথে ইন্টারেকশন করে ভুল ত্রুটি সংশোধন করে এগিয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু কিছু নেতা আছে আমাদের সাথে চা খাইতেও রাজি না। কেন? আমি গবেষণা করে দেখলাম এরা হচ্ছে এয়ানত চোর অথবা প্লট বা ফ্ল্যাট খাওয়া নেতা। এরা হচ্ছে দুর্নীতিবাজ। আমি কয়েকটা কেস স্টাডি করলাম যে কেন আমাকে এড়িয়ে চলে। আমি শিডিউল চাইলাম, দিল না, একবার দিয়েও আবার এড়িয়ে চলে। আমি দেখলাম যে প্লট চোর। আর এক বাটপাড়ার কাছ থেকে প্লট নিয়ে তাকে নেতা বানিয়েছে, তাকে থানা আমির বিভিন্ন পদ দেয়, এবং তার কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে সে ফ্ল্যাটের মালিক হয়েছে, অথচ তার বেতন 22,000 টাকা, এবং ছেলে মেয়েরাও প্রতিষ্ঠিত না। সে ফ্ল্যাটে থাকে, সে 30 লাখ টাকা মেরে খায়। মানে এই টাইপের যে বাটপার আছে এরা দেখতে পারে না। আর হ্যাঁ, আর অনেকে দ্বিমত তো ভাই যে কারোর সাথে থাকতে পারে, দ্বিমত তো আমার সাথেই আমার আছে। আমার 5 মাস আগের বক্তব্যের সাথে এখনকার বক্তব্যের দ্বিমত আছে। কিন্তু দেখতে পারে না, শত্রু মনে করে কারা? ওই এয়ানাত চোর এবং এয়ানাত চোরের অনুসারীরা। এটা আমার এক্সপেরিমেন্ট। হোয়াট এভার। জামাতের সমালোচক নাই, এই জন্য জামাত আজকে এই কঠিন পরিস্থিতিতে পড়ছে, ঝুঁকির মধ্যে আছে। আমরা কয়েকজনের সমালোচনা করেছি, কিন্তু সমালোচক ব্লকটা যদি আরো শক্তিশালী থাকতো, আরো হাই প্রোফাইল থাকতো, আরো হেভিওয়েট থাকতো, এবং কয়েকজন মুরব্বী যদি থাকতো আমাদের সাথে, সাবেক সচিব, সাবেক সেনাপ্রধান, এই টাইপের কিছু লোক যদি গার্ডিয়ান সুলভ রোল প্লে করতো, প্রবীণ আলেম ডাক্তার শফিকুর রহমানকে ফোন দিয়ে যদি ধমক দিতে পারতো যে শফিক তুমি এই মুহূর্তে ওকে সরাও, আমি জেনে শুনে বলছি, এবার পার হাসিনা আল্লাহ স্পেন্সার, তাহলে এই ধ্বংসের হাত থেকে জামাত বাঁচতে পারত। এটা নাই এই সময়। কিন্তু বড় বড় যারা সিনিয়র এরাও চাটুকারিতে পারে, কারণ এদেরও স্বার্থ আছে। এই জন্য নিঃস্বার্থ, সমালোচকদের কোনো স্বার্থ থাকে না, কারণ সমালোচনা করলে তাকে কেউ পদ পদবি দিবে না, এবং তাকে উপরে দেখলে বুকে জড়িয়ে ধরলো তাকে এড়িয়ে চলবে। এই জন্য সমালোচক যারা হবেন তাদেরকে হতে হবে নিঃস্বার্থ। এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে, এটা ভালো। কিন্তু এই লোকের সাথে আমরা দেখতে পাচ্ছি, এবং জামাতের যে প্রেস রিলিজ সেখানেও স্পষ্টভাবে জামাতের উপস্থিতিদের যে তালিকা দেওয়া হয়েছে, এখানে পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার মিস্টার খালিদ চৌধুরী আমিরে জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারি এহসান ওয়াহাব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। মানে এই যে ভুয়া প্রফেসর, ভুয়া ডক্টর, এটাও সংশোধন করেনি। মানে আসলেই একটা ফাঁদে পড়েছেন। এই বিশেষ সার্কেল থেকে আমিরে জামাত এখনো বের হতে পারেনি। আমরা আহ্বান জানাই এই লোককে দৃশ্যপটের বাইরে পাঠিয়ে দেওয়া জরুরি, নইলে আগামী নির্বাচনে এই এক ঘটনার জন্য বিএনপি জামাতের বড় ক্ষতি করে ফেলবে, সুযোগ পাবে।